নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। নতুন করে মেয়ের খুনের তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে অভয়ার বাবা মা বৃহস্পতিবার সকালে নতুন মামলার আর্জি জানিয়েছেন। তাদের কথায় বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই, তাই নতুন করে খুনের তদন্তের নির্দেশ দেওয়া হোক। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় বড় মোড়, সিবিআই এ অনাস্থা। নতুন করে তদন্ত চেয়ে মামলা দায়ের হলো হাইকোর্টে। বৃহস্পতিবার মামলা দায়ের করলেন তিলোত্তমার বাবা মা। তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে অভিযোগ মৃতার বাবা মায়ের। আগস্ট মাস থেকে চর্চায় আরজিকর। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছিল গোটা বাংলা। তবে 3 মাসের মাথায় এই ঘটনায় জামিন পেয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। কারণ হিসেবে জানা গিয়েছে, চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসবের মাঝে বৃহস্পতিবার সকালে নতুন করে তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন অভয়ার বাবা মা। তাদের বক্তব্য, যে গতিতে আর যে পথে তদন্ত চলছে তাতে আর তাদের আস্থা নেই। ট্রায়াল শুরু হয়ে গিয়েছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে আদালত যদি হস্তক্ষেপ না করে তাহলে তাদের মেয়ের ওপর নির্যাতন খুনের তদন্ত মাঝপথেই স্তব্ধ হয়ে যাবে। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গিয়ে তারা মামলা করেছেন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। প্রথম থেকেই এই মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে এসেছিলেন তিলোত্তমার বাবা মা। কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিবিআই যখন তদন্তভার হাতে নেয় তখনই স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে। বর্তমানে শীর্ষ আদালতে এই মামলা বিচারাধীন। সুতরাং নতুন করে কলকাতা হাইকোর্টে এই মামলা শুরু হলে প্রথম বিচার্য বিষয় হবে আদৌ এই মামলাটি শোনা যেতে পারে কিনা। শীর্ষ আদালতে তিলোত্তমার পরিবারেও আইনজীবী রয়েছে। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টেও তিলোত্তমার পরিবারের আইনজীবী হাইকোর্টে মামলার বিষয়টি উল্লেখ করতে পারেন। ঘটনার কয়েকদিনের মধ্যেই সিবিআই এই তদন্তভার হাতে নেয়। কয়েক মাস হয়েছে সিবিআই তদন্ত করছে, কিন্তু এরই মধ্যে সিবিআই তদন্তের বিভিন্ন দিক থেকে গাফিলতি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাহুল গান্ধী আমাকে ধাক্কা মেরেছেন। আম্বেদকর কাণ্ডে হাতাহাতি লোকসভায় আহত বিজেপি সাংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার এবং বিরোধী পক্ষের সংঘাত। এই সংঘাত এবার পরিণত হল সংঘর্ষে। বৃহস্পতিবার দুপক্ষে ধাক্কাধাক্কিতে বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী আহত হয়েছেন বলেই অভিযোগ। ওড়িশার বালেশ্বরের সাংসদ ষড়ঙ্গীর অভিযোগ, তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্বয়ং। সূত্রের খবর, মাথায় আঘাত পেয়েছে ষড়ঙ্গী। সতীর্থ বিজেপি সাংসদ এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে অধিবেশন কক্ষের বাইরে আনার পরে ষড়ঙ্গীকে দেখতে আসেন রাহুল। सर किस जगह पे? सर किस जगह पे? किस जगह पे? सीढ़ी के ऊपर में। Excuse me, I have hand on his injury. और राहुल गांधी ने आकर के एमपी को धक्का लगाया, वो मेरे ऊपर गिर पड़ा और मैं। देखिए, मैं पता नहीं आपके, शांत हो जाए, आपके कैमरा में होगा। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है बस। नहीं, देखिए, हाँ किया है, मगर ठीक है, कोई मतलब धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। सेंट्रल इशू है जो आप लोग मांग कर रहे हैं अमित शाह के रेजिग्नेशन। नहीं, सेंट्रल इशू है कि ये कॉन्स्टिट्यूशन पर आक्रमण कर रहे हैं और जो अंबेडकर जी की मेमोरी है उसका अपमान कर रहे हैं। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় শাহ বলেন, এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর 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 আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে 7 জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হতো। বুধবার থেকেই শাহের বিরুদ্ধে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভায় সেই বিক্ষোভ ঘিরেই হয় তুলকালাম। প্রসঙ্গত 1999 সালে ওড়িশায় অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টার্ট স্টেইনস ও তার 2 শিশুপুত্রকে পুড়িয়ে মারার ঘটনায় নাম জড়িয়েছিল বজরং দলের।
সেই সময় বজরং দলের রাজ্য সভাপতি ছিলেন সরঙ্গী। তার বিরুদ্ধেও খুনের মামলা রুজু হয়, কিন্তু মূল অভিযুক্ত দারা সিং এর যাবজ্জীবন জেল হলেও বিচারে রেহাই পেয়ে যান সরঙ্গী। হাই নিউজ নেটওয়ার্ক। জাল পাসপোর্ট কাণ্ডে উদ্বেগ ছড়াচ্ছে, কারণ ক্রমশ বাড়ছে গ্রেফতারির সংখ্যা। সবকিছু মিলিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে এই জাল পাসপোর্ট কাণ্ডে। পণ্যশ্রী থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে। তল্লাশি চালিয়ে মিলেছে একাধিক জাল নথি, সার্টিফিকেট থেকে মাধ্যমিক এবং একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জাল নথি, জাল পাসপোর্ট এবং সবকিছু মিলিয়ে প্রায় 3000 নথি উদ্ধার করা হয়েছে। সন্দেহ তালিকায় আরও বেশ কিছু জন। কাদের হাতে ভুয়ো পাসপোর্ট, সন্দেহ বাড়ছে পুলিশের। গত 2 মাস সরকারি পরিষেবা দিতে না পারায় হাত জোর করে ক্ষমা চাইলেন বিএলআরও। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ গ্রামবাসীরা। জমি বাড়ি সংক্রান্ত দলিল থেকে নথিপত্র, হিয়ারিং কিছুই হচ্ছে না। সমস্যায় সীমান্তের মানুষজন। পাশাপাশি এর সঙ্গে যুক্ত প্রায় শতাধিক লকলাকরা হয়রানির শিকার হচ্ছেন, যার জেরে বৃহস্পতিবার বিএলআরওর অফিসের সামনেই বিক্ষোভ দেখান লকলাক থেকে শুরু করে সাধারণ উপভোক্তারা। আমাদের সমস্যা হচ্ছে এই নতুন বিএলআর এইখানে স্বরূপনগরে আসার পরে ইনি আজ পর্যন্ত কোনো কেসে একটা মিস কেস করেন না, একটা হিয়ারিং করতে চান না, একটা ওয়ারেস্ট কেসও করেননি। স্কুলের ছাত্রছাত্রী আসলে তাদেরও একটা সইও দিচ্ছেন না। এবং এই যে আজকে হিয়ারিং হচ্ছে, 20 দিন পরে তামিল হচ্ছে, আজকে কেস নাম্বার এন্ট্রি হচ্ছে, 20 দিন পরে নোটিশ ছাড়ছে। তারপর বিএলআরের কাছে গেলে ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বয়স্ক মানুষ তারা সবাই এখানে বসে থাকে। তাদেরকে কোনো রকম বিএলআর বাইরে থেকে বলে দেয় সব বাইরে থেকে ফিরিয়ে দাও, যে যা ঢুকবে 2-1 জনকে ঢুকাও, সব বাইরে থেকে বলে করে ফিরিয়ে দাও। অফিসারের কাছে ঢুকতেই দেয় না বিএলআরের কাছে। তারপরে দীর্ঘদিন মানুষ, একটা মানুষ সে যদি একটা হিয়ারিং করতে আসে এলার টু এলার কেস, তাকে এখানে 5 তারিখ আসতে হয়। আর এখানে যারা মৌরি আছে তাদেরকে অনুরোধ করে এটা সেটা করে আমরা যে স্যারকে বলেছি যে আমরা অনুরোধ করে বলছি আপনি পাবলিকের কাজ করুন, আপনি পাবলিকের কাজ করুন, আপনি কেন বসে থাকলেন? কোনো পাবলিকের সঙ্গে কথা বলতে চায় না, কোনো পাবলিকের কাজও করতেও চায় না ইনি। আর আমরা চাইছি যে পাবলিকের কাজ করুক। আর এখানে যে মৌরি সেকশন আছে তাদের পুরো একদম সরকারিভাবে তাদের লাইসেন্স আছে, তাদেরকে বলে দিয়েছে কালকে যে মৌরি অফিসে ঢুকতে পারবে না, তাদেরকে ঢোকা নিষেধ। কেন পারবে না সেটা বিএলআর বলতে পারবে, সেটা আমরা তো বলতে পারবো না। তারা একটা পাবলিক আছে, তাদের সাথে গিয়ে লিখে টিকে তারা ঠিকঠাক করে কমপ্লিট করে দিয়ে এদের রুজি রোজগার হয়তো 200-100 টাকা দিল, তাদেরকেও ঢোকা নিষেধ। তার মানে উনি কোনো কাজ এখানে পাবলিকের কাজ করতে এসেছেন কিনা আমাদের জানা নেই। আর তারপরে আমাদের সঙ্গে যে ব্যাপারটা এখানে করছেন সাধারণ মানুষের সাথে, 96টা গ্রামের মানুষ, উনি বলেন এখানে কোনো কাজ নেই, ওইখানে কোনো কাজ নেই। আর উনি অ্যাকচুয়ালি কি কিছু জানেন কিনা আমাদের জানা নেই, কিন্তু কোনো পাবলিকের কাজ উনি করছেন না। সাধারণ মানুষ আপনি দেখবেন, আমরা ঢোকার আগেই দেখবেন যে কজন এসছিলেন, প্রত্যেক দিন আমি অফিসে যে ঢোকা থেকে অফিসিয়াল আওয়ার যেটা আছে সেই মানে আমি অফিসে আসার পরের থেকেই পাবলিকের সাথে মিট করা শুরু করি। এবং অফিস লিভ করার আগে পর্যন্ত, গতকালও একজন এলেন, একজন ভদ্রমহিলা, তার একটা অ্যাটেস্টেশনের একটা ইস্যু ছিল আমাদের, সেটা করে দিয়ে কিন্তু আমি কালকেও কিন্তু অফিস লিভ করেছি। তো চেষ্টা করি প্রত্যেকটি মানুষের সাথে যাতে দেখা করা যায়, এবং দেখা করবো যতদিনে চেয়ারে থাকবো সরকারের নির্দেশে। এই প্রসঙ্গে আরেকটি কথা হচ্ছে যে আমার অফিসে প্রচুর, যেহেতু পাবলিক সার্ভিস আমরা প্রোভাইড করি, প্রচুর মানুষজন এসে তারা মিউটেশন, কনভার্সন, মিসপিটিশনস তারা কিন্তু অফিসে এসে তারা আবেদন করেন। তারা যদি কখনো না পারেন, তারা যদি কাউকে ডেলিগেট করেন, সেটা আমাদের মানে এখানকার ল ক্লার্কস বা মহুরি তারা হতে পারেন, কিন্তু তারা যদি তাকে কোনো মুচলেখা না দিয়ে তাকে দিতে পারমিশন দেন, সেক্ষেত্রে তো সেই কাজগুলো আমাদের করতে পারি না। এক টুকরো পাহাড়, সেই পাহাড়ের কোলে ছবি আঁকার কর্মশালা। শুশুনিয়া পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে ছবি আঁকার কর্মশালার আয়োজন করল বাঁকুড়া আটচালা। শুশুনিয়া পাহাড় প্রকৃত প্রেমীদের কাছে এক যেন ভূস্বর্গ। সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশের টানে সারা বছরই দূর দূরান্তের মানুষ এখানে ভিড় জমান।
সবুজ প্রকৃতির মাঝে দুদিনের বিশেষ কর্মশালার জন্য শুশুনিয়া পাহাড়কে বেছে নিল এবার বাঁকুড়ার ছবি আঁকার সংগঠন আটচালা। 20 জন অঙ্কন শিল্পীকে নিয়ে আয়োজিত জল রঙের এই কর্মশালা পাহাড় এবং পাহাড় সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় প্রকৃতির ছবি আঁকছেন শিল্পীরা। চেষ্টা করেছি বাচ্চাগুলো যারা যায় আর কি আউটডোরে গিয়ে খেয়ে হারিয়ে ফেলে যে কে কোনটা আঁকবো, কোনটা ছাড়বো, কোনটা রাখবো। তো সেটাকে বোঝানোর চেষ্টা করেছি, মানে কম্পোজিশনটাকে আমি বুঝিয়েছি, মানে কম্পোজিশন কি, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ব্যালেন্স করতে হবে কীভাবে সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। কালকের থেকে দেখলাম আজকে ওরা অনেকটা বেটার কাজ করেছে। কালকে আমরা স্টিল লাইফ টাইপে করেছিলাম, ফুল স্টাডি করেছি এবং পোর্ট্রেট স্টাডিটা দেখিয়েছি। আজকে আমরা ডাইরেক্ট ওয়াটার কালার দেখিয়েছি একদম। আমরা গিয়েছিলাম একটু দূরে আর কি, যেখান থেকে পাহাড়টা পুরোটা দেখা যাচ্ছে। তো সেই পাহাড়ের সঙ্গে আমরা ওখানে যে কিছু পলাশ গাছ দেখেছি, পলাশ গাছটাকে সাবজেক্ট করে আর খেজুর গাছটা একটা অবজেক্ট, পাহাড়টাকে অবজেক্ট করে আমরা সেটাকে ব্যালেন্স করেছি এবং এখানে সেই কাজগুলো এখানে ওরা ডিসপ্লে করেছে। তো এটা আমার বড় পাওনা যে আমি ওদের হয়তো কিছুটা দিতে পেরেছি, এবার ওরা নিজেরাই বলবে, ওদের কাজই বলবে কথা বলবে। এখানে আমরা অনেক কিছু জানতে পারলাম, যে জিনিসগুলো হয়তো আমরা আর্ট কলেজে গিয়ে বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে আমাদের জানা যেত। তো আমরা সেই অপরচুনিটি এখানে পেলাম। এখানে স্যার আমাদের খুব ভালোভাবে গাইড করলো, বিভিন্ন যেসব আমাদের অসুবিধা ছিল সেগুলো স্যার খুব ভালোভাবে বুঝিয়ে দিল। তারপর ম্যাম আমাদের যে আর্ট হিস্ট্রি যেটা পড়ানো হয় সেটাও এক সংক্ষিপ্ত বিবরণ আমাদেরকে এখানে দিয়ে গেলো, যা করে আমাদের এরপরে ইন্টারেস্ট আরও বেশি বাড়তে থাকলো। তো ভবিষ্যতের জন্য আবার আমরা ওয়ার্কশপ যদি করা হয়, আমরা বাকিদেরকে বলবো যে তারাও যেন অংশগ্রহণ করে। জয়নগরের মোয়া তো খেয়েছেন, কিন্তু মোয়ার কেক কি খেয়েছেন? অবাক হচ্ছেন কি? জয়নগরে তৈরি হতে চলেছে এবার মোয়া দিয়ে বানানো কেক। শীতকালে পিকনিক হোক কিংবা কোনো অনুষ্ঠান, সকালের জলখাবারে জায়গা করে নেয় মোয়া। আর তা যদি হয় জয়নগরের, তাহলে তো কোনো কথাই নেই। মোয়া প্রেমীদের কথায় মাথা রেখেই এবার শীতে নতুনত্ব কিছু আনতে চলেছে জয়নগরে। শুরু হলো মোয়ার কেক। ডিসেম্বর সামনেই চলে এসেছে, তো আমরা এই জয়নগরের মোয়ার কেক বানানো শুরু করে দিয়েছি অলরেডি। জয়নগরে যে মোয়ার কেক, এই জয়নগরে খোকনের মোয়া প্রথম শুরু করেছে। তো আপনারা যদি কেউ জয়নগরের মোয়ার কেক অর্ডার দিতে চান তো তাড়াতাড়ি দিয়ে দিন, কারণ প্রচুর অর্ডার তো আমাদেরও তো দিতে হবে। আপনারা একটু অর্ডার আগে দিলে আমাদের খুবই ভালো হয়। তাই 25 ডিসেম্বর আসুন, কেকের অর্ডার দিন। জুলজিক্যাল পার্ক এবার পর্যটকদের কাছে হয়ে উঠবে আরও আকর্ষণীয়। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের সৌন্দর্য বাড়াতে আনা হচ্ছে বাঘ এবং সিংহ। ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে ওই পার্কে ব্রাজিল এবং আফ্রিকার টিয়া, ডুয়ার্সের লেপার্ড নিয়ে আসা হয়েছে। পার্কের জলাশয়ে এবার কুমিরেরও দেখা পাওয়া যাবে। শাল এবং পিয়াল গাছের মাঝে নতুন এনক্লোজারে 2টি সাদা কাকাতুয়া আনা হয়েছে। নতুন অতিথিদের দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে এই পার্কে। ঝাড়গ্রামবাসীর কাছে পার্কটি ডিয়ার পার্ক নামেই পরিচিত। জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের জন্য বন্য পশু পাখিদের দেখতে পর্যটকরা সারা বছরই ভিড় জমান। শীতকালে ভিড়ের সংখ্যাটা আরও বাড়ে। থেকে আগে তো আমি চাই কি যে লোকজন আছে, যে চিলড্রেন পার্ক আছে, চিলড্রেন পার্ককে আমি ইমপ্রুভ করতে চাই। তো ওখানে আপনি একটা দেখবেন প্লেইং এরিয়া, গ্রাস এরিয়া, ঝুলা, গেদেবো, এসব অলরেডি কাজ চলছে, একদম কমপ্লিশনই আছে। তো ওটা একটা কমপ্লিট হয়ে যাবে। তো যে লোকজন আছে ওনার একটা বসার ব্যবস্থা ওখানে বেশি আছে। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে কি আমি এক্সপেক্ট করছি কি উইদিন এ ইয়ার টাইগার চলে আসবে। টাইগার এনক্লোজার অলরেডি অ্যাপ্রুভাল চলে আসবে, টেন্ডার ফ্লোট হয়ে গেছে। তো ওটা যদি কাজ যদি উইদিন আ মান্থ স্টার্ট হয়ে যায়, আমি এক্সপেক্ট করছি কি বাই নেক্সট ইয়ার এখানে টাইগার আমি ইন্ট্রোডিউস করতে পারবো। আরও অনেক পাখি এখানে পরিকল্পনা চলছে, ককাটু অলরেডি চলে আসে। আমি আশা করছি এই উইক ভিজিটের জন্য ওপেন হয়ে যাবে। ব্ল্যাকবাক ইন্ট্রোডিউস করা আছে, পর্কিউপাইন আছে, আরও অনেক যে জানোয়ার আছে ও যে এনক্লোজার হবে ও পুরো টেন্ডার প্রসেস আছে।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।